কিম জং উনের সঙ্গে বৈঠক হলে নিজেকে সম্মানিত মনে করবেন ট্রাম্প, অবস্থানে অনড় উত্তর কোরিয়া। শিগগিরই পরমাণু পরীক্ষা চালানোর হুঁশিয়ারি। ভারতীয় সেনা হত্যার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি নয়াদিল্লির। হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার পাকিস্তানের। কাশ্মীর সমস্যার সমাধানে মধ্যস্থতার প্রস্তাব এরদোয়ানের। বিশ্বের বিভিন্ন দেশে মে দিবসের সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ, যুক্তরাষ্ট্রের ন্যায্য মজুরি না পাওয়ার অভিযোগ প্রবাসীদের। 8 ঘন্টার বেশি, 12 ঘন্টা, 14 ঘন্টা, ইভেন 18 ঘন্টা কাজ করায়, কিন্তু ন্যায্য মজুরিটা পাওয়া যায় না। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে পারলে নিজেকে সম্মানিত মনে করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। তবে উত্তর কোরিয়া তার অবস্থানে অনড়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোরীয় উপদ্বীপে আগ্রাসনের অভিযোগ এনে শিগগিরই পরমাণু পরীক্ষা চালানোর ইঙ্গিত দিয়েছে পিয়ংইয়ং। এরই মধ্যে গণমাধ্যম জানায়, দক্ষিণ কোরিয়ায় মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। পশ্চিম প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান ও ফ্রান্সের যৌথ সামরিক মহড়ার মধ্যেই সোমবার সিউল ওয়াশিংটন আকাশ প্রতিরক্ষা মহড়া হয়। দুটি মার্কিন বোমারু বিমান এতে অংশ নেয় বলে জানায় দক্ষিণ কোরীয় প্রতিরক্ষা দপ্তর। এর মধ্যেই দক্ষিণ কোরিয়ায় থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন সম্পন্ন করার ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এখন থেকে উত্তর কোরিয়ার চালানো যে কোনো ক্ষেপণাস্ত্র হামলা তারা রুখে দিতে পারবে বলে জানানো হয়। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্র এশিয়ার মিত্র দেশগুলোর সঙ্গে জোট বাঁধলেও আলোচনার মাধ্যমে চলমান সংকট সমাধানের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিম জং উনকে বুদ্ধিমান লোক উল্লেখ করার একদিন পর এবার অনুকূল পরিস্থিতি তৈরি হলে উত্তর কোরীয় নেতার সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেন তিনি। আর এতে নিজেকে সম্মানিত মনে করবেন বলেও এক সাক্ষাৎকারে মন্তব্য করেন ট্রাম্প। তবে হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প কিম বৈঠক হতে হলে উত্তর কোরিয়াকে কিছু শর্ত পূরণ করতে হবে। উত্তর কোরিয়াকে তাদের উস্কানিমূলক আচরণ বন্ধ করে সম্মানজনক ভাষায় কথাবার্তা বলতে হবে। তাদেরকে বিশ্ব সম্প্রদায়ের বিশ্বাস অর্জন করতে হবে। এসব শর্ত পূরণের মাধ্যমে যখন আলোচনার অনুকূল পরিবেশ তৈরি হবে, তখনই কেবল দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। যে কোনো মূল্যে আমরা পরমাণু অস্ত্রমুক্ত কোরিয়া দেখতে চাই। উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি, বরং নতুন করে পরমাণু পরীক্ষার হুঁশিয়ারি আসে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে। মার্কিন প্রশাসন আমাদের উপর চাপ প্রয়োগ করতে চাইছে। তাদেরকে স্পষ্ট বলতে চাই, আমরা পরমাণু পরীক্ষার পাশাপাশি সামরিক শক্তি বাড়ানোর কাজ অব্যাহত রাখব। সম্প্রতি জাপান সাগরে উত্তর কোরিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও উচ্চ শক্তি সম্পন্ন রকেট ইঞ্জিনের পরীক্ষা চালানোর পর ওই অঞ্চলে মার্কিন রণতরী মোতায়েনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে 2 ভারতীয় জওয়ান নিহত হওয়ার ঘটনায় উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছে ভারত। তবে এই হামলার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছে পাকিস্তান। দুই দেশের শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব উল্লেখ করে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন ভারতে সফররত তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ভারতের পাঞ্জাব প্রদেশের তারান শহরের এই বাড়িতে এখন শোকের মাতম। সোমবার সকালে জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে টহল দেওয়ার সময় মর্টার ও রকেট হামলায় নিহত হন একই পরিবারের সদস্য সুবেদার পরমজিৎ সিং। একই চিত্র নিহত বিএসএফ এর হেড কনস্টেবল প্রেম সাগরের উত্তরপ্রদেশের বাড়িতে। এই ঘটনায় আরেক বিএসএফ জওয়ান রাজিন্দর সিংও আহত হন। এ সময় শোকাগ্রস্ত স্বজনরা পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান। কোনো কিছুর বিনিময়ে ভাইকে আর ফিরে পাবো না। তবে আমি গর্বিত যে আমার ভাই দেশের জন্য প্রাণ দিয়েছেন। সরকারের কাছে একটাই চাওয়া, যারা ভাইকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে যেন প্রতিশোধ নেওয়া হয়। আমাদের জওয়ানদের যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমি চাই প্রতিপক্ষকে ঠিক সেভাবেই ঘায়েল করা হোক।
পুঞ্চ জেলার কৃষ্ণঘাটি সেক্টরে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই পাক সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে গোলা হামলা চালিয়েছে বলে অভিযোগ বিএসএফ এর। ভারতীয় সেনারাও পাল্টা অবস্থান নিলে দুই পক্ষের সংঘর্ষে সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে জম্মু কাশ্মীর সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় টহল দলের ওই দুই জওয়ানকে হত্যার নিন্দা জানিয়ে পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি। পাকিস্তানি সেনারা আমাদের জওয়ানদের হত্যা করেই ক্ষান্ত হয়নি, তাদের লাশও বিকৃত করে দিয়েছে। যুদ্ধের সময়ও এত নৃশংসতা হয় না। ভারতের সশস্ত্র বাহিনীর উপর দেশবাসীর আস্থা রয়েছে। আমরা এই বর্বরোচিত হামলার উপযুক্ত জবাব দেব। তবে এই হামলার কথা অস্বীকার করেছে পাকিস্তান। তাদের দাবি, পাকিস্তানের সেনাবাহিনী যথেষ্ট পেশাদার, তারা কখনোই ভারতীয় বা অন্য কোনো দেশের সেনাকে অসম্মান করবে না। এদিকে কাশ্মীরের এই সমস্যা সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন ভারত সফররত তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সোমবার হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে তিনি আলোচনার মাধ্যমে বিরোধ নিরসনের আহ্বান জানান। সাঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। ভারতের দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গি হামলায় 5 পুলিশ সহ 7 জন নিহত হয়েছেন। সোমবার জম্মু কাশ্মীর ব্যাংক ভ্যানের বহরে এই হামলার ঘটনা ঘটে। এ সময় ব্যাংক ভ্যানে থাকা টাকা লুট করে নিয়ে যায় জঙ্গিরা। নিরাপত্তা বাহিনীর এক মুখপাত্র জানান, জঙ্গিরা অতর্কিতভাবে ব্যাংক ভ্যানে হামলা চালায়। এতে ঘটনাস্থলে 5 পুলিশ সদস্য এবং 2 ব্যাংক কর্মকর্তা নিহত হয়। তদন্তকারীরা হামলার কারণ খতিয়ে দেখছে বলেও জানান তিনি। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। প্রতিদ্বন্দ্বী ম্যাক্রোকে প্রেসিডেন্ট ওলাদের সঙ্গে তুলনা করলেন লপেন। কট্টর ডানপন্থী প্রার্থী ক্ষমতায় এলে মৃত্যু ঘটবে ইউ এর, বললেন ফরাসি প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রে শ্রমিক অধিকার খর্ব এবং ন্যায্য মজুরি না পাওয়ার অভিযোগ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। আন্তর্জাতিক শ্রমিক দিবসে নিউ ইয়র্কে বিভিন্ন সংগঠনের সমাবেশে এ অভিযোগ করা হয়। এ সময় শ্রম অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানানো হয়। যুক্তরাষ্ট্র থেকে টি এম মামুনের ছবি ও শিহাবুদ্দিন কেস্তুর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। মহান মে দিবস উপলক্ষে সোমবার নিউ ইয়র্কের ওয়াশিংটন স্কয়ার পার্কে বর্ণাঢ্য র্যালি করে বিভিন্ন সংগঠন। ওয়ার্কার্স সেন্টার ফেডারেশন, ইমিগ্রেন্ট ওয়ার্কার্স জাস্টিস সহ বেশ কয়েকটি সংগঠন এতে অংশ নেয়। শিকাগোর হেমার্কেটের শ্রমিক আন্দোলনের 130 বছর পরেও যুক্তরাষ্ট্রের শ্রমিক অধিকার প্রতিষ্ঠিত না হওয়ায় হতাশা প্রকাশ করেন প্রবাসী বাঙালিরা। এ সময় অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা জানান তারা। আমি এখানে আসছি অ্যাকচুয়ালি মে দিবসের উপরে, যে আমরা বাংলাদেশি যারা শ্রমিক এখানে সবাই আমরা চাই আমাদের কাজের অধিকার এবং আমাদের সম্মান। বিশেষ করে মজুরি, তারা ন্যায্য মজুরি দেয় না। তারা 8 ঘন্টার বেশি, 12 ঘন্টা, 14 ঘন্টা, ইভেন 18 ঘন্টা কাজ করায়, কিন্তু ন্যায্য মজুরিটা পাওয়া যায় না এবং তারা তাদের সাথে খুব খারাপ বিহেভ করে। বছর ঘুরে মে দিবস এলেও ন্যায্য মজুরির সুদিন আসে না বলে মন্তব্য করেন শ্রমিকরা। কাজ করি ঠিকও, কিন্তু ন্যায্য মজুরির জন্য যে আন্দোলন হয়েছিল এইটার যে একটা পয়সাটা দেওয়া এইটাটা কিন্তু আমরা পাই নাই। ছুটি নাই, কিছু নাই, কাজ চালায় যাইতেছি, কোনো বন্ধ পাই না, বন্ধের দিনও কাজ করতে হয়। নিউ ইয়র্ক রাজ্যে ন্যূনতম মজুরির আওতায় কর্মরত প্রায় 26 লাখ শ্রমজীবীর অধিকাংশই নিউ ইয়র্ক সিটিতে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ জনগণ এবং বামপন্থী সমর্থকদের আয়োজিত সমাবেশে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে মেডের সমাবেশে ট্রাম্প বিরোধী বিক্ষোভে পরিণত হলে এতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। জার্মানিতেও শ্রমিক দিবসের সমাবেশে রাজধানী বার্লিন সহ আরও কয়েকটি শহরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়াও তুরস্ক, ইতালি, ভেনেজুয়েলা, চিলি সহ আরও বেশ কয়েকটি দেশেও মেডের সমাবেশে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সোমবার আয়োজিত সমাবেশে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি সহ বিভিন্ন পদক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ করেন কয়েকশো মার্কিনী। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা পুলিশের বেশ কয়েকটি গাড়ি এবং রাস্তার দুপাশের দোকানপাট ভাঙচুর করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। এ সময় সমাবেশ স্থল থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় বলেও জানায় পুলিশ।
জার্মানির বার্লিনেও শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কালো পোশাক পরিহিত সরকার বিরোধী কয়েকশো বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল এবং আতশবাজি ছুড়ে মারলে পরিস্থিতি মোকাবেলায় পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। এছাড়াও পূর্বাঞ্চলীয় আপোলডা শহরেও পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সমাবেশ থেকে পুলিশ শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এদিকে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের ঐতিহাসিক তাকসিম স্কয়ারেও শ্রমিক দিবসের সমাবেশ সহিংস বিক্ষোভে পরিণত হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাসের পাশাপাশি রাবার বুলেটও ব্যবহার করে। সেখান থেকে অন্তত 200 বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। ইতালির তুরিন এবং চিলির সান্তিয়াগোতেও বিভিন্ন শ্রমিক সংগঠন ও বামপন্থীদের সমাবেশেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়াও ভেনেজুয়েলার কারাকাসে শ্রমিক দিবসের সমাবেশে প্রেসিডেন্ট মাদুরো বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এদিকে দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে শ্রমিক দিবসের সমাবেশে দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা যোগ দিলেও সরকার বিরোধী বিক্ষোভকারীদের তোপের মুখে সমাবেশের স্থল ত্যাগ করেন তিনি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইমানুয়েল ম্যাক্রোকে ফ্রান্সোয়া ওলাদের সঙ্গে তুলনা করেছেন ফ্রান্সের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট পদপ্রার্থী মেরি লপেন। আর লপেনের দল ন্যাশনাল ফ্রন্টকে ফ্রান্স বিরোধী রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন ম্যাক্রো। তিনি দাবি করেন ইউরোপীয় ইউনিয়নের ভাগ্য এখন ফ্রান্সের নির্বাচনের উপর নির্ভর করছে। অন্যদিকে লপেন ক্ষমতায় এলে ইউরোপীয় ইউনিয়নের মৃত্যু ঘটবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্যারিসে বিক্ষোভ র্যালি বের করে 30,000-এরও বেশি মানুষ। এ সময় পুলিশ তাদের বাধা দিলে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। প্রতিবাদে আশেপাশের এলাকায় ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট পদপ্রার্থী ম্যারি লপেন বিরোধী স্লোগান দিতে থাকে তারা। প্রেসিডেন্ট হিসেবে ন্যাশনাল ফ্রন্টের প্রার্থীকে যোগ্য মনে করছি না। আমরা সমাজের সকল মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য আন্দোলন করছি। পেন যদি ক্ষমতায় আসে তাহলে দেশ আবার অসুস্থতার অতল গভীরে চলে যাবে। ন্যাশনাল ফ্রন্ট একটি ফ্যাসিস্ট দল। আমরা জানি ফ্যাসিজমের ইতিহাস কি। এক সময়ের ফ্যাসিস্ট দলের সদস্যই ন্যাশনাল ফ্রন্ট গঠন করেছে। পেন যদি ক্ষমতায় আসেন তাহলে আমরা ফ্যাসিস্ট সরকারের শোষণের শিকার হব। বিক্ষোভকারীদের অনেকে আবার মনে করেন মধ্যপন্থী ম্যাক্রো ক্ষমতায় আসলেও দেশের মঙ্গল হবে না। তাকে অবিশ্বাসী বলে মন্তব্য তাদের। আমি এই সমাজের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি। ন্যাশনাল ফ্রন্ট ও ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে আমি। তারা ক্ষমতায় এলে কোনো কিছুই ভালোভাবে চলবে না। এদিকে আক্রমণ পাল্টা আক্রমণে চলছে ইমানুয়েল ম্যাক্রো এবং ম্যারি লপেনের প্রচারণা। লপেনকে বর্ণবাদী আখ্যা দিয়ে ম্যাক্রো বলেন তিনি ক্ষমতায় গেলে দেশ বিভক্ত হবে। লপেনের দল ন্যাশনাল ফ্রন্ট একটি ফ্রান্স বিরোধী রাজনৈতিক দল। সামনে আমাদের কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে। ইউরোপীয় ইউনিয়নের ভাগ্য এই ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের উপরই নির্ভর করছে। একই দিন ফ্রান্সের ভিলপাতে এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমানুয়েল ম্যাক্রোকে ফ্রাঁসোয়া ওলাদের প্রতিচ্ছবি বলেন ম্যারি লপেন। ম্যাক্রো ক্ষমতায় এলে অভ্যন্তরীণ নিরাপত্তা ও ফরাসি জাতিসত্তা হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। আমি পরিষ্কারভাবে বলতে চাই বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ ও ইমানুয়েল ম্যাক্রোর মধ্যে কোনো পার্থক্য নেই। ম্যাক্রো মানেই ওলাদ। তিনি ক্ষমতায় এলে ফ্রাঁসোয়া ওলাদ যেভাবে দেশ শাসন করেছেন ঠিক একই পদ্ধতি দেশ পরিচালিত হবে। এদিকে লপেন প্রেসিডেন্ট হলে ইউরোপীয় ইউনিয়নের মৃত্যু ঘটবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী বার্নাক অ্যাজিনো। তার লেখা এক নিবন্ধে বলেন ব্রেক্সিটের পর ইউ এর অবস্থা দুর্বল হয়ে পড়েছে। এরপর পেন ক্ষমতায় এলে আরো এক ধাক্কায় টিকে থাকতে পারবে না এ জোটটি। আগামী 7 মে অনুষ্ঠেয় দ্বিতীয় পর্বের এ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। সবশেষ জরিপে ম্যারি লপেনের চেয়ে আরো এক ধাপ এগিয়ে আছেন ইউপন্থী ইমানুয়েল ম্যাক্রো। এখন তার প্রতি জনসমর্থন বেড়ে দাঁড়িয়েছে 61%। অন্যদিকে লপেনের পক্ষে জনসমর্থন 1 পয়েন্ট কমে হয়েছে 39%। জনমত জরিপে ম্যাক্রোর পাল্লা ভারী হলেও বিশ্লেষকরা বলছেন অভিজ্ঞতার কারণে এগিয়ে থাকবেন লপেন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন। দামেস্কের উপকণ্ঠে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে 95 জন নিহত। সিরিয়া সংকট নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কেল। সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় ইউরোপে মার্কিন নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে ওয়াশিংটন।
সন্ত্রাসবাদ মোকাবিলায় ইউরোপ জুড়ে সাঁড়াশি অভিযান চললেও হামলার আশঙ্কা এড়িয়ে যেতে পারছে না মার্কিন পররাষ্ট্র দপ্তর। সন্ত্রাসীদের হামলার মূল লক্ষ্যবস্তু ইউরোপের বিভিন্ন পর্যটন স্পট সহ ভ্রমণরত মার্কিন নাগরিক বলে জানায় তারা। এ অবস্থায় নাগরিকদের উগ্রবাদী ধারায় বিশ্বাসীদের থেকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে নভেম্বরে প্যারিসের সন্ত্রাসী হামলার পর নাগরিকদের ইউরোপে ভ্রমণের সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্র। চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই সতর্কতা তুলে নেওয়া হয়। মেক্সিকো সীমান্তে বিতর্কিত দেয়াল নির্মাণ বাবদ কোনো অর্থ বরাদ্দ দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম 100 দিনের মধ্যে বহুল আলোচিত এই প্রকল্পটি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বাজেটে ঘাটতির কারণে তা বাধার মুখে পড়ে। সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন প্রশাসনের ব্যয় বাবদ প্রায় $1 লাখ কোটি বাজেট অনুমোদনের ব্যাপারে সোমবার একমত হন কংগ্রেস নেতারা। প্রস্তাবিত বাজেট শুক্রবারের মধ্যে অনুমোদন না পেলে সরকার পরিচালনায় অচলাবস্থার সৃষ্টি হবে। সপ্তাহব্যাপী দর কষাকষির পর এবারের বাজেটে সীমান্তে নিরাপত্তা বাবদ $1,500 কোটি বরাদ্দের অনুমোদন দেওয়ার কথা রয়েছে। চলতি সপ্তাহে এ সংক্রান্ত বিলটি উচ্চকক্ষ ও নিম্নকক্ষের অনুমোদন পেলে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সেটা হোয়াইট হাউসে পাঠানো হবে। বিলটি পাশ হলে করদাতাদের কোনো অর্থ ট্রাম্পের দেয়াল নির্মাণ প্রকল্পে খরচ হবে না। The president's exact plans are not yet clear, but it's reported he'll sign orders suspending the arrival of refugees and halting immigration from certain... সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ট্রাম্প যে আড়িপাতার অভিযোগ তুলেছেন সে বিষয়ে সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি হোয়াইট হাউসে ট্রাম্পের সাক্ষাৎকার নেন সিবিএস এর সাংবাদিক জন ডিকারসন। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প টাওয়ারে ফোনে ওবামার আড়ি পেতেছিল বলে ট্রাম্প অভিযোগ করলেও কোনো প্রমাণ না থাকায় গোয়েন্দা কর্মকর্তা এবং রিপাবলিকান আইন প্রণেতাদের কমিটি তা বাতিল করে দেয়। ডিকারসন সাক্ষাৎকারের এক পর্যায়ে এই আড়িপাতার অভিযোগের ব্যাখ্যা চাইলে ট্রাম্প বলেন তার অভিযোগ সঠিক প্রমাণিত হয়েছে। এরপর আর কিছু না জানিয়ে সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে যান। সবশেষ 4 মার্চ ট্রাম্প এক টুইট বার্তায় জানান তিনি এখনও বিশ্বাস করেন তার ফোনে আড়িপাতা হয়েছিল। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। সোমবার বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম এলাকায় এই হামলার ঘটনা ঘটে। জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। হামলার সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি নিরাপত্তা বাহিনী। হামলার পরপরই বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত বিদ্রোহী নিয়ন্ত্রিত ঘৌটা শহরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষে অন্তত 95 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বহু সংখ্যক বেসামরিক নাগরিক রয়েছে বলে জানা গেছে। পর্যবেক্ষণ সংস্থা জানায় অঞ্চলটিতে গত 3 দিন ধরে জয়শ আল ইসলামের সঙ্গে আল রহমান এবং আল কায়েদা সংশ্লিষ্ট সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে তীব্র লড়াইয়ে অন্তত 87 বিদ্রোহী এবং 8 বেসামরিক নাগরিক নিহত হয়। নিহত 87 বিদ্রোহীর মধ্যে 32 জনই জয়শ আল ইসলামের সদস্য বলে জানা গেছে। এছাড়াও একই দিনে দামেস্কের পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে সিরীয় বাহিনী। এতে অন্তত নারী ও শিশু সহ 12 জন নিহত এবং অর্ধশত আহত হয়েছে বলে জানায় পর্যবেক্ষণ সংস্থা। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সিরিয়ার সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার রাশিয়া সফরে যাওয়ার কথা রয়েছে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের। এছাড়াও সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও পুতিনের ফোনালাপের কথা রয়েছে। Мне кажется, что хоть и поздно, но очень хорошо, что у нас есть. সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে বিষাক্ত নার্ভ গ্যাস ব্যবহারের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সোমবার প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বর থেকে এ পর্যন্ত 4টি হামলায় সিরীয় বাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। সবশেষ ইদলিবের খান শেখুনে রাসায়নিক হামলায় প্রায় 100 মানুষ নিহত হয়। এই ধরনের হামলাকে মানবাধিকার লঙ্ঘন তথা মানবিক অপরাধ বলে উল্লেখ করে সংস্থাটি। প্রতিবেদনে আরও বলা হয়, নিষেধাজ্ঞা সত্ত্বেও অব্যাহতভাবে ক্লোরিন হামলা চালিয়ে যাচ্ছে আসাদ বাহিনী। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সিরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। আফগানিস্তানে নতুন করে আরো 5000 মার্কিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। সোমবার এক বিবৃতিতে একথা জানায় পেন্টাগন। বিবৃতিতে বলা হয়, তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে আফগান সেনা ও পুলিশ বাহিনীকে সহায়তা করতে উপদেষ্টা হিসেবে কাজ করবে এসব মার্কিন সেনারা।
3 থেকে 5,000 মার্কিন সেনাকে কয়েক দফায় দেশটির বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হবে বলেও উল্লেখ করা হয়। আফগানিস্তানে আনুষ্ঠানিকভাবে মার্কিন অভিযানের সমাপ্তি ঘোষণার পর দেশটিতে আবারও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটি থেকে পর্যায়ক্রমে সকল মার্কিন সেনা ফিরিয়ে আনার বিষয়ে সাবেক ওবামা প্রশাসনের সিদ্ধান্ত থেকেও সরে আসলো ট্রাম্প প্রশাসন। গাজার নিয়ন্ত্রণকারী সশস্ত্র সংগঠন হামাস নতুন একটি রাজনৈতিক দলিল প্রকাশ করেছে। এতে বলা হয় ইসরায়েলকে তারা স্বীকৃতি দেবে না, তবে 1967 সালের সীমান্ত অনুযায়ী তারা ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে চায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বৈঠকের আগ মুহূর্তে হামাসের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হলো। সোমবার কাতারের দোহায় এক সংবাদ সম্মেলনে হামাস নেতা খালেদ মেশাল আনুষ্ঠানিকভাবে একটি দলিল প্রকাশ করেন। এতে বলা হয়, হামাস কোনো ধর্মীয় সংগঠন নয়। যতই চাপ আসুক, যত সময় লাগুক না কেন, হামাস ফিলিস্তিনের 1 ইঞ্চি ভূখণ্ড দখলদারদের হাতে ছেড়ে দেবে না বলেও সংবাদ সম্মেলনে জানান খালেদ মেশাল। এদিকে বুধবার ওয়াশিংটনের উদ্দেশ্যে ফিলিস্তিন ছাড়বেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তার এ সফরে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সোমবার ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট এরদোয়ান এই ঘোষণা দেন। এরদোয়ান বলেন, ভারতের সঙ্গে প্রতি বছর $650 কোটি বাণিজ্য হয়ে থাকে। এটা যথেষ্ট নয় উল্লেখ করে এরদোয়ান এর পরিমাণ $1000 কোটি বাড়ানোর ঘোষণা দেন। এদিকে ভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে। কানাডা টরন্টোতে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের কারণে বড় অংশ জুড়ে আগুন ধরে যায়। এতে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় আশপাশের এলাকা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি বলেও জানায় পুলিশ। বিস্ফোরণের কারণে কিছুক্ষণের জন্য ওই এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়। পরে আগুন নিয়ন্ত্রণে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। রাশিয়ার মস্কো থেকে থাইল্যান্ডের ব্যাংককে যাওয়ার পথে বাতাসের তীব্রতা অর্থাৎ টার্বুলেন্সের কবলে পড়ে বোয়িং 777 এর 27 জন যাত্রী আহত হয়েছেন। ক্ষতিগ্রস্তরা বেশিরভাগই রুশ নাগরিক বলে জানিয়েছে গণমাধ্যম। সোমবার অবতরণের মাত্র 40 মিনিট আগে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অধিকাংশেরই হাত, পা, নাক, মুখ ক্ষতবিক্ষত হয়েছে। বিমানের নিয়মাবলী ও সিট বেল্ট না বাঁধার কারণে যাত্রীরা আহত হয়েছেন বলে জানায় বিমান কর্তৃপক্ষ। এই বিমানে 318 জন যাত্রী এবং 14 জন ক্রু ছিলেন। টার্বুলেন্সের কারণে বিমানের লাগেজ ও কেবিন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানে বাতাসের ঝাঁকুনি বা টার্বুলেন্স খুবই সাধারণ একটি ব্যাপার। বিমান সংস্থাটি জানায়, এবছর প্রায় 750টি বিমান টার্বুলেন্সের শিকার হয়। বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মধ্যাঞ্চলে 146 বছর বয়সে তিনি মারা যান। সরি মেজতা নামের ওই ব্যক্তি 1870 সালে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয়দের কাছে মে গোতা নামে সর্বাধিক পরিচিত। 12 এপ্রিল স্বাস্থ্যের অবনতি হয় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসা নেওয়ার পরে তাকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বাড়ি ফেরার 3 দিন পর তিনি মারা যান। ডাচ ও জাপান সাম্রাজ্যবাদের কাহিনী শোনানোর জন্য ওই অঞ্চলে তিনি ব্যাপক জনপ্রিয় ছিলেন। গত বছর বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে দীর্ঘায়ুর রহস্য সম্পর্কে তিনি ধৈর্য এবং আশপাশের মানুষের ভালোবাসার কথা উল্লেখ করেছেন। সোমবার সকালে স্থানীয় সমাধি ক্ষেত্রে তাকে দাফন করা হয়। 5 মে থেকে কাতারের রাজধানী দোহায় শুরু হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অ্যাথলেটিক্সের অন্যতম সেরা আসর ডায়মন্ড লিগ। 22টি ইভেন্টে প্রায় 2000-এর মতো প্রতিযোগী অংশ নেবে এই আসরে। তাই সার্বিক প্রস্তুতিতে বেশ সতর্ক কাতার কর্তৃপক্ষ। অ্যাথলেটদের আবাসন থেকে ভেন্যুর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে তারা। গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিষয়গুলো নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। কাতারের দোহা থেকে সজল মিত্র রিচার্ডের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের ক্রীড়াঙ্গনে অন্যতম সেরা আসর হিসেবে সবসময়ই ধরা হয় এই ডায়মন্ড লিগকে। উসাইন বোল্ট, শেলিয়ান ফ্রেজার, মো ফারার মতো তারকা অ্যাথলিটরা সবসময়ই কাঁপিয়েছেন ডায়মন্ড লিগের মঞ্চ। এবার তারা থাকছেন না, কিন্তু লড়াইয়ের উত্তেজনা কোনোভাবেই কমে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
এই ক্রীড়া উৎসব শুরুর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে অন্তত সে ব্যাপারে পুরোপুরি নিশ্চিত করা হয়েছে। আমরা সবকিছুর জন্য পুরো প্রস্তুত। এখানে নিরাপত্তার বিষয়টি সবার আগে প্রাধান্য পাবে। খেলোয়াড়, কর্মকর্তা থেকে শুরু করে পুরো আসর উপভোগ করতে পারবে। এছাড়া স্বাগতিক দেশ হিসাবে কাতারের দেশ সেরা অ্যাথলেটরা নিজেদের সেরাটুকু দিতেই বদ্ধপরিকর, আর সেটির জন্য আসর শুরুর আগেই আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি তাদের কণ্ঠে। আমি আমার সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত। আসলে ট্র্যাকে কি হবে সেটি সময়ই বলে দিবে, তবে আমাদের পক্ষ থেকে সেরাটাই আমরা উজাড় করে দিব। আসলে আমাদের সমাজে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি কিছুটা ভিন্ন, কিন্তু দেশের স্বার্থে খেলোয়াড়রা সবকিছুর ঊর্ধ্বে। সেটির প্রতি সম্মান জানিয়েই আমরা ভালো কিছু করার চেষ্টা করব। বেশ কয়েকটি ধাপ শেষ হবার পর আগামী 1 সেপ্টেম্বর শেষ হবে ডায়মন্ড লিগের আসর। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, কাতার। টানটান উত্তেজনার মধ্য দিয়ে থাইল্যান্ডে হয়ে গেল বার্ষিক ট্রাক্টর প্রতিযোগিতা। এ উপলক্ষে দেশটির বিভিন্ন স্থান থেকে কৃষকরা জড়ো হন তাদের ট্রাক্টর নিয়ে। মজার এই আয়োজন উপভোগে থাইল্যান্ডের মধ্যাঞ্চলে উপস্থিত হন দর্শনার্থীরা। কাদাপানিতে ট্রাক্টর চালাচ্ছেন কৃষক। তবে প্রাণপণে এই ছুটে চলার উদ্দেশ্য চাষাবাদ নয়, বরং বিজয়ের মুকুট ছিনিয়ে নিতেই যে যার কৌশলে লাঙ্গল কাটছেন। বছরের এই মৌসুমটিতে খুব একটা কাজের চাপ না থাকায় বেশ আগ্রহের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা জানালেন কৃষকরা। নরম কাদায় দ্রুতগতিতে ইঞ্জিন চালানোকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন তারা। বছরের সব মৌসুমে মাটিতে ট্রাক্টর চালানো যায় না, আর যখন এই পরিস্থিতি থাকে না তখন আমরা বিষয়টি খুব মিস করি। অনেকের মনে হতে পারে এটি যে কোনো সময় চালানো যায়, কিন্তু বিষয়টি মোটেই তা নয়। অনেকে আমাকে বোকা ভাবতে পারেন, কিন্তু সত্যি এ ধরনের খেলায় অনেক মজা আছে। তবে সঠিক কৌশল না জানলে এই প্রতিযোগিতায় অংশ নেয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানালেন এই প্রতিযোগী। এই প্রতিযোগিতার ক্ষেত্রে ট্রাক্টরের ইঞ্জিনটি অনেক শক্তিশালী হতে হয়, অন্যথায় কাদার ভেতরে গতি বাড়িয়ে ট্রাক্টর চালানো অসম্ভব। থাইল্যান্ডে প্রতিদিন লাখ লাখ কৃষক জমিকে বীজ ফেলার উপযোগী করতে মহিষ ব্যবহার করে থাকেন, যা কৃষকের জন্য বেশ কষ্টকর। কৃষকের পরিশ্রম লাঘবে ট্রাক্টরের ব্যবহারে উৎসাহিত করাও এই প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। কলম্বিয়ায় হয়ে গেল বোগোতা ফ্যাশন উইক। বিভিন্ন প্রান্ত থেকে আসা নামি দামি সব ব্র্যান্ড আর ফ্যাশন ডিজাইনারের নকশা করা পোশাক নিয়ে সাজানো হয়েছে এবারের আসর, যাতে ভিন্নধর্মী পোশাক থেকে শুরু করে ছিল একেবারে কেতাদুরস্ত পোশাকেরও সম্ভার। জমকালো এই আয়োজন উপভোগ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত দর্শকরা। বগোতা ফ্যাশন উইক 2017 এ যেন মডেলদের রাজ্য। বরাবরের মতো এবারও মঞ্চে ফ্যাশন ট্রেন্ড সবকিছুই উপস্থাপন করা হয়েছে নতুন ভাবে। ডিজাইনার, মডেল আর কোরিওগ্রাফারদের মিলন মেলায় জমজমাট ফ্যাশন উইকের আসর। এবারের আসরে বিখ্যাত ডিজাইনারদের দেশীয় ও আন্তর্জাতিক সব আকর্ষণীয় পোশাকের দেখা মিলবে। মঞ্চের পেছনেও চলছে প্রস্তুতি। মডেলরা ব্যস্ত নিজেদের সুন্দর ও পরিপাটি করে সাজাতে। প্রদর্শনীতে নজরকাড়া পোশাকের মধ্যে লম্বা ও খাটো কাটের স্কার্ট ও গাউনের প্রাধান্য ছিল, তবে লাল রঙের পোশাকে একদল মডেলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হালকা উলের, কিছুটা ছিমছাম তবে কেতাদুরস্ত কাটের পোশাকগুলো নজর কেড়েছে উপস্থিত দর্শকের। কেবল পোশাকই নয়, এর সাথে মিল রেখে জুতো, হেয়ার স্টাইলেও ছিল ভিন্নতা। সব মিলিয়ে কলম্বিয়ার ফ্যাশন উইক ছিল জমজমাট। আফরিন জেরিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কিম জং উনের সঙ্গে বৈঠক হলে নিজেকে সম্মানিত মনে করবেন ট্রাম্প। অবস্থানে অনড় উত্তর কোরিয়া। শিগগিরই পরমাণু পরীক্ষা চালানোর হুঁশিয়ারি। ভারতীয় সেনা হত্যার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি নয়াদিল্লির। হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার পাকিস্তানের। কাশ্মীর সমস্যা সমাধানে মধ্যস্থতার প্রস্তাব এরদোয়ানের।
বিশ্বের বিভিন্ন দেশে মে দিবসের সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ, যুক্তরাষ্ট্রে ন্যায্য মজুরি না পাওয়ার অভিযোগ প্রবাসীদের। 8 ঘন্টার বেশি 12 ঘন্টা 14 ঘন্টা ইভেন 18 ঘন্টা কাজ করায়, কিন্তু ন্যায্য মজুরিটা পাওয়া যায় না। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।